ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কিভাবে হবে সেটি আজ প্রকাশিত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আসো, তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। দেখো, আমরা এই নিউজটি একটু বিস্তারিত পড়ি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য এই নিউজটি আসলে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী 3 জুলাই থেকে। পরীক্ষা শেষ হবে 30 জুলাই। একটি কর্মদিবসে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বিরতিসহ 5 ঘন্টায়। মূল্যায়ন লিখিত অংশও থাকবে। ষান্মাসিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষার্থীর শিক্ষণকালীন পারদর্শিতা, অর্থাৎ সে কতটুকু শিখতে পারলো। 6 মাসের মূল্যায়নের পর বছর শেষে অনুষ্ঠিত হবে বার্ষিক মূল্যায়ন। বার্ষিক মূল্যায়ন শেষে পরবর্তী শ্রেণীতে উঠতে হতে না পারলেও শিক্ষার্থীকে দেওয়া হবে রিপোর্ট কার্ড। অর্থাৎ তোমরা যদি কোনো কারণে রেজাল্ট খুব বেশি খারাপ করে ফেলো বা তোমাদের ফেল চলে আসে, তারপরও কিন্তু তোমাদের পরবর্তী শ্রেণীতে তোমরা উঠতে পারবে। এরপরে দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র। নির্ধারিত কোনো ক্ষেত্রে কতটা দক্ষ এরকম নির্ধারণ করা থাকবে। এরপরে দেখো, বলা হয়েছে যে উপস্থিতির হার ও শিক্ষার্থীর আচরণগত মূল্যায়ন দক্ষতা উল্লেখ থাকবে। শিক্ষকের মন্তব্যের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীর মন্তব্যও থাকবে। জাতীয় শিক্ষাক্রম 2022 এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনায় ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পিআই, তোমরা আসলে এই ব্যাপারটা নিয়ে হয়তো অনেকেই জানো না। তোমাদের যদি এই ব্যাপারটা নিয়ে না জেনে থাকো তাহলে একটু আমাকে কমেন্টসে জানাবা, অথবা তোমাদের শিক্ষকদের থেকে একটু সাহায্য নিতে পারো যে আসলে পিআই ব্যাপারটা কি এবং তোমাদের মূল্যায়নটা কিভাবে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানতে হবে। অর্থাৎ তোমাদের রেজাল্টটা এখন কিভাবে করবে এটা মনে রাখবা, পিআই সিস্টেমে কিন্তু তোমাদের বর্তমান রেজাল্টটা করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলেও রিপোর্ট কার্ড পাবে, কারণ সে বিষয়ে তো আর অনুত্তীর্ণ হবে না। তাতে লেখাপড়া যদি সে নাও করে তারপরেও তার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজে যেন নিযুক্ত হতে পারে। এরপরে দেখো, বলা হয়েছে অর্থাৎ তোমরা যদি কেউ খুবই খারাপ করে ফেলো তারপরও তারা একটা রিপোর্ট কার্ড পাবে, যাতে করে ওই রিপোর্ট কার্ড ব্যবহার করে তারা পরবর্তীতে কোনো না কোনো কাজে যুক্ত হতে পারে। তিনি বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে উপস্থিতির হার উল্লেখ থাকবে, তবে দশম শ্রেণীর রিপোর্ট কার্ডে উপস্থিতির হার থাকবে না, কারণ ওই শ্রেণীতে 70% উপস্থিতি না থাকলে তো মূল্যায়নেই অংশ নিতে পারবে না। আচরণগত মূল্যায়ন প্রসঙ্গে অধ্যাপক মশিউজ্জামান বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রিপোর্ট কার্ডে শিক্ষার্থীর আচরণগত দক্ষতা কতটা অর্জন করতে পেরেছে সেই বিষয়টিও উল্লেখ থাকবে। শ্রেণী উত্তরণ, প্রতিটি শিক্ষার্থীর 10টি বিষয়ে সামগ্রিক পারদর্শিতা যাচাই করে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ নির্ধারিত হবে। 10টি বিষয় হচ্ছে, তোমাদের 10টা বিষয় সম্পর্কে এখানে দিয়ে দিয়েছে। এরপরে দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের বিষয়ে 2টি দিক হচ্ছে শিক্ষার্থীর বিদ্যালয়ের উপস্থিতির হার এবং বিষয়ভিত্তিক পারদর্শিতার বিবেচনা। এরপরে বিদ্যালয়ে উপস্থিতির হার, দেখো এই টপিকের মধ্যে বলছে যে একজন শিক্ষার্থী বিদ্যালয়ে 70% কর্মদিবসে উপস্থিত না হলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবে না, তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার 70% কম হলেও সব বিষয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন, তবে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ এবং তার সাপেক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখন স্কুলে যেতেই হবে, সেই স্কুলের উপস্থিতি কমপক্ষে 70% রাখবে, কারণ কমপক্ষে 70%-এর নিচে তোমরা আসলে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারবে না এবং পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। এরপর দেখো, মূল্যায়নের 7টি ধাপ। তোমাদের আসলে মূল্যায়ন হবে 7টি ধাপ নিয়ে, এটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, কারণ এটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে 7টি স্কেল ধাপের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে প্রারম্ভিক, অনুসন্ধানী, সক্রিয়, এরপরে হচ্ছে অগ্রগামী, অর্জনমুখী, অনন্য। শিক্ষার্থীর মূল্যায়ন করে কোন শিক্ষার্থীর কোন ধাপে আছে তা নির্ধারণ করতে এই 7টি স্কেল বা ধাপ রাখা হয়েছে। প্রারম্ভিক মানে হচ্ছে সবচেয়ে নিচের ধাপ, আর অনন্য হলো সবচেয়ে ভালো ধাপ। প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রের জন্য
আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে। প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশক অর্থাৎ পিআই, এই পিআই সিস্টেমে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে। শিক্ষার্থীর অর্জিত মাত্রাগুলো সমন্বয় করে ওই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কী তা বোঝানো হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সবাই যাতে শিক্ষার্থীর অবস্থান সুস্পষ্টভাবে বুঝতে পারে, এই জন্য 7টি অবস্থানকে 7টি স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেল দিয়ে প্রকাশ করা হবে। এরপরে বিষয়ভিত্তিক পারদর্শিতা। দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নে যদি দুটি বিষয়ে পারদর্শিতার ক্ষেত্রে বিকাশমান অথবা স্তরে থাকলে সেই শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসাবে বিবেচিত হবে না। অর্থাৎ দুটোতে যদি তোমাদের বিকাশমান থাকে তাহলে ওই শিক্ষার্থী উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না। কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তর থাকলেও শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না। তাহলে ভালো করে মনে রাখবা যে তোমাদের বিকাশ ও মান যদি দুইটা থাকে তাহলেও পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না, অথবা দুইটা যদি প্রারম্ভিক থাকে তারপরও পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। কোনো শিক্ষার্থী 3 বা ততোধিক বিষয়ে অনুত্তীর্ণ থাকলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না। তবে কোনো শিক্ষার্থী 1 বা 2টি বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে। এক্ষেত্রে পরবর্তী 1 বছরের মধ্যে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হওয়ার শর্ত পূরণ করতে হবে। তবে এই শর্ত শিক্ষণকালীন বা সামষ্টিক মূল্যায়ন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপরে বলছে শ্রেণী উত্তরণের পারদর্শিতা এবং উপস্থিতির হার দুটোই লাগবে। পারদর্শিতা বিবেচনায় কোনো শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচিত না হয় তবে শুধু উপস্থিতির হারের ভিত্তিতে তাকে উত্তীর্ণ করা যাবে না। পারদর্শিতার বিবেচনায় যদি শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য বিবেচিত হয় কিন্তু উপস্থিতির হার নির্ধারিত হারের চেয়ে কম থাকে, সেক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয় প্রধান ওই শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো বন্ধুরা, এর পরবর্তীতে দেখো তোমাদের কি বলছে, যে যদি কোনো শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতির শর্ত পূরণ করে কিন্তু অসুস্থতা, দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কোনো যৌক্তিক কারণে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিতে না পারে, সেক্ষেত্রে আগের পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কেউ যদি অসুস্থতার কারণে তোমরা কোনো একটা ষান্মাসিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নে অংশগ্রহণ করতে না পারো, তাহলে তোমাদের যে কোনো একটা মূল্যায়ন দিয়ে পরবর্তীতে বিবেচনা করে শিক্ষকরা তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দিবেন। শিক্ষার্থী আগের পারদর্শিতার রেকর্ড বলতে ষান্মাসিক ট্রান্সক্রিপ্ট এবং শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ডকে বিবেচনা করতে হবে। একইভাবে যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে যৌক্তিক কারণে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অনুপস্থিত থাকে কিন্তু বাৎসরিক মূল্যায়নে অংশ নেয়, সেক্ষেত্রেও শর্তগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ কেউ যদি অর্ধবার্ষিক না দাও, বার্ষিক দাও, তারপরেও তাদের জন্য একই শর্ত প্রযোজ্য হবে। যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে কিন্তু যৌক্তিক কারণে ষান্মাসিক ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে দুই ক্ষেত্রেই অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো আসলে বুঝতেই পারতেছো, তোমরা আসলে পরীক্ষা না দিলেও তোমাদের কিছু দিক থেকে বিবেচনা করবে শিক্ষকরা, সে বিবেচনা করে তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দিতে পারে। এরপরে দেখো বন্ধুরা, আরও অনেক কিছুই বলছে, এতগুলো আমি পড়ছি না, তোমরা আসলে এগুলো একটু দেখে দেখে পড়ে নিতে পারো, তোমাদের যেগুলো কাজে লাগবে। তো তোমাদের মূল্যায়ন নিয়ে তোমাদের কিন্তু একটা সুস্পষ্ট ধারণা হয়েছে আমার বিশ্বাস। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও।